নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা 50 পেডাগজি কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এলাম। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা আমার ডিপ স্টাডি চ্যানেলে নতুন ভিজিট করছেন কিংবা পূর্বের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই একবার দেখে নেবেন। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে যে মনোবিজ্ঞানী মানসিক ও দৈহিক দুই ধরনের বৈশিষ্ট্য বংশানুক্রমিকভাবে সঞ্চারিত হয়, এই তথ্য যিনি দিয়েছেন। তো মনে রাখবেন, যে মনোবিজ্ঞানী মানসিক ও দৈহিক দুই ধরনের বৈশিষ্ট্য বংশানুক্রমিকভাবে সঞ্চারিত হয়, এই তথ্য যিনি দিয়েছিলেন ওনার নাম হলো পিয়ারসন। ঠিক আছে, তো পিয়ারসন কিন্তু এই দুই ধরনের তথ্য আমাদেরকে তুলে ধরেছিলেন বা দিয়েছিলেন। ঠিক আছে, পিয়ারসন হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেন। এখানে একটু কারেকশন হয়ে গেছে নাম্বারিংয়ে। 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে যে ব্যক্তি উন্নত বুদ্ধিসম্পন্ন ছেলে মেয়েদের বুদ্ধির সাথে তাদের বাবা মায়ের বুদ্ধির তুলনা করে দেখেছেন তিনি হলেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। যে ব্যক্তি উন্নত বুদ্ধিসম্পন্ন ছেলে মেয়েদের বুদ্ধির সাথে তাদের বাবা মায়ের বুদ্ধির তুলনা করে দেখেছেন তিনি হলেন কিন্তু টারম্যান। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বংশগতিবাদী উইগামের মতে। তো উইগাম যিনি ছিলেন তিনি হলেন একজন বংশগতিবাদী, এবং উনার মতে কি, উনার মতে বংশগতি মানুষের স্রষ্টা, বংশগতির ক্ষেত্রে পরিবেশের কোনো প্রভাব নেই, মানুষের সুখ শান্তি দুঃখ দুর্দশার মূলে বংশগতি। ঠিক আছে, উইগাম মনে করেন যে বংশগতি কি মানুষের স্রষ্টা, আর বংশগতির ক্ষেত্রে পরিবেশের সেক্ষেত্রে কোনো প্রভাব থাকে না। মানুষের সুখ শান্তি দুঃখ দুর্দশা সেগুলোর মূলে কিন্তু বংশগতিকেই তিনি দায়ী করেছেন। তারপর 3 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে আধুনিক মনোবিদ্যায় পরিবেশ বলতে বোঝায়। তো আধুনিক মনোবিদ্যার দিক দিয়ে পরিবেশ বলতে সাধারণত কাকে বোঝায় দেখে নিই আমরা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে যে সব উদ্দীপক উত্তেজিত করে তার সমবায় হলো পরিবেশ। ঠিক আছে, তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে যে সব উদ্দীপক উত্তেজিত করে, ঠিক আছে, তার সমবায়ী হলো, তার সম্মিলিত প্রচেষ্টাই হলো কি, তার পরিবেশ। ঠিক আছে, এটাই হলো আমাদের এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার মুভ করছি আমরা 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মনোবিদদের মতে পরিবেশ। তো আমরা জানি, প্রিপারেশন যারা নিচ্ছে অবশ্যই জানার কথা, মনোবিদদের মতে পরিবেশ দুই ধরনের। তারপর 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোনো শিশু তার বিদ্যালয় বন্ধুবান্ধব দ্বারা প্রভাবিত হচ্ছে, তবে তাতে যে পরিবেশ অধিক কার্যকরী সেটি হলো। তো কোনো শিশু তার বিদ্যালয় কিংবা বন্ধুবান্ধব দ্বারা প্রভাবিত হচ্ছে, তবে তাতে যে পরিবেশ অধিক কার্যকরী সেটা হলো তার বিদ্যালয় পরিবেশটা সবচাইতে বেশি কার্যকরী। সেক্ষেত্রে বিদ্যালয় পরিবেশ তাকে অধিক প্রভাব ফেলে। সরি। 6 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে একজন শিক্ষার্থী বিদ্যালয়ের প্রারম্ভে সেই বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল করত, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার ফলাফল ক্রমশ খারাপ হতে থাকে। এজন্য কোন পরিবেশ দায়ী হতে পারে? ঠিক আছে, একবার ক্লাসে আপনি পড়াতে গেলেন এবং অনেক বছর কি করলেন, আপনি ওই স্কুলে বা বিদ্যালয়ে শিক্ষকতা করলেন। দেখা গেল যে কিছু কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা আগে কিনা খুবই ভালো ছিল পড়াতে, বা ফলাফলটাও খুব মানে সন্তুষ্টিজনক ছিল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ওই ছাত্রছাত্রী কী হলো, ফলাফল ক্রমশ খারাপ হতে থাকলো। এজন্য কোন পরিবেশকে দায়ী করা যেতে পারে? এজন্য তার যে পরিবেশকে দায়ী করা যেতে পারে সেটা হলো 3টা পরিবেশ। সেটা হলো পারিবারিক পরিবেশ, বিদ্যালয় পরিবেশ এবং সামাজিক পরিবেশ। এই 3টি পরিবেশকেই কিন্তু তার ফলাফল খারাপ হতে থাকার জন্য দায়ী করা যেতে পারে। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ডগলাসের মতানুসারে পরিবেশ। তো ডগলাস তিনি পরিবেশবাদী, এবং তিনি তার মতানুসারে পরিবেশ হলো কি ব্যক্তিকেন্দ্রিক। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে একজন শিক্ষার্থীর আচরণ একজন শিক্ষার্থীকে উত্তেজিত করছে, কিন্তু অপর একজনকে উত্তেজিত করছে না। এ থেকে সিদ্ধান্তে আসা যায় যে পরিবেশ হলো। তো দেখুন, একজন শিক্ষার্থীর যে আচরণ সেটা তাকে নিজেকে কিন্তু তাকে উত্তেজিত করছে, কিন্তু অপর একজনকে উত্তেজিত করছে না। এ থেকে সিদ্ধান্তে আসা যায় পরিবেশ কি, পরিবেশ হলো ব্যক্তিকেন্দ্রিক বা সেলফ সেন্টার্ড। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পরিবেশবাদী বর্তমান মনোবিদের মতে। তো পরিবেশবাদী বর্তমান মনোবিদের মতে পরিবেশের গুরুত্ব বেশি। তো বর্তমান মনোবিদের মতে পরিবেশ কি, পরিবেশের উপর গুরুত্ব বেশি দেয়। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে।
যেখানে বলা হয়েছে আধুনিক ধারণা অনুযায়ী কি ব্যক্তি জীবনের বিকাশের জন্য পরিবেশ এবং বংশগতি উভয়ই দায়ী। আধুনিক ধারণা অনুযায়ী কি মনে করা হয় যে ব্যক্তি জীবনের যে সমস্তই বিকাশ হোক না কেন সেটার জন্য পরিবেশ এবং বংশগতি উভয়কে সমানভাবে দায়ী করা হয়ে থাকে। 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে হেরিডিটি এবং পরিবেশ এবং কোরিলেটিভ ফ্যাক্টরস এই বক্তব্যটি দিয়েছেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। হেরিডিটি এবং পরিবেশ এবং কোরিলেটিভ ফ্যাক্টরসের উপর যিনি বক্তব্য দিয়েছেন তিনি হলেন স্যান্ডিফোর্ড হেরিডিটি এবং পরিবেশ এবং কোরিলেটিভ ফ্যাক্টরের উপর কিন্তু গুরুত্ব দিয়েছেন। তারপর 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আলপোর্ট এর মতে ব্যক্তিসত্তা সমান বংশগতি এবং পরিবেশ। তো আলপোর্ট তিনি পার্সোনালিটি নিয়ে অনেক কথা বলেছিলেন, যে কিনা ব্যক্তিসত্তা বলতে তিনি বুঝিয়েছেন বংশগতি এবং পরিবেশ এই দুটির গুণফলই হলো কি তা একজন ব্যক্তির ব্যক্তিসত্তা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং আসার পসিবিলিটি রয়েছে, আপনারা অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে মনোবিদ রাজ এর মতে শিশুর বিকাশ স্তর বলতে আমরা কি বুঝি। মনোবিদ রাজের মতে শিশুর বিকাশ স্তর বলতে বোঝায় বংশগতি ইন্টু পরিবেশ ইন্টু সময়। তো বংশগতি, পরিবেশ ও সময়ের গুণফলই হলো কিন্তু একটা শিশুর বিকাশ স্তর। এখানে কিন্তু কোয়েশ্চেনটা এভাবে ঘুরিয়ে আসতে পারে, শিশুর বিকাশ স্তর ইকুয়াল টু বংশগতি ইন্টু পরিবেশ ইন্টু সময়, এভাবে আসতে পারে। তো এটা কার মতে? তো নিচে অপশন দেওয়া থাকতে পারে, তো মনে রাখবেন সেটা মনোবিদ রাজের মতে। 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে মনোবিদ সেন্টিফোর কি বলেছেন আমরা দেখে নিই। শিশু জৈবিক বংশগতি নিয়ে জন্মগ্রহণ করে, সামাজিক বংশগতির মধ্যে জন্মগ্রহণ করে। তো মনোবিদ সেন্টিফোর যা বলেছিলেন, তিনি বলেছিলেন যে শিশু জৈবিক বংশগতি নিয়ে জন্মগ্রহণ করে এবং সামাজিক বংশগতির মধ্যে তার জন্মগ্রহণ হয়। ঠিক আছে, তো এবার 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষক কি করতে পারেন আমরা দেখে নেই। শিক্ষক জৈবিক বংশগতিকে নিয়ন্ত্রণ করতে পারেন। ঠিক আছে, জৈবিক বংশগতিকে তিনি কি করতে পারেন? নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু সামাজিক যে পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে। জৈবিক বংশগতি অর্থাৎ শিশু যে যা কিছু নিয়ে জন্মগ্রহণ করে সেটাকে কিন্তু তিনি চেঞ্জ করতে পারেন না বা নিয়ন্ত্রণ করতে পারেন না, কিন্তু সামাজিক পরিবেশকে যেটা চেঞ্জ করার ক্ষমতা তার মধ্যে রয়েছে, সেটা হলো একজন শিক্ষকের মধ্যে রয়েছে, সেটা হলো সামাজিক পরিবেশকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু জৈবিক পরিবেশ যেটা শিশু জন্ম থেকে নিয়ে আসে সেটাকে কিন্তু তিনি সংশোধন করতে পারেন না। এবার 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য তৈরি হয়। তো শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য কিসের ভিত্তিতে তৈরি হয়? বংশগতির দরুন কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত বৈষম্যটা তৈরি হতে দেখতে পাওয়া যায়। এবার আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোনো একজন শিক্ষার্থীর ব্যক্তিগত বৈষম্য জানার জন্য শিক্ষকের যে ধরনের অভিজ্ঞতার উপর গুরুত্ব দিতে হবে সেটা হলো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং টিটের পেপার 1 এবং পেপার 2 এর জন্য অবশ্যই সেটা মনে রাখবেন। তো বলছে কোনো একজন শিক্ষার্থীর ব্যক্তিগত বৈষম্যকে আপনাকে কি ফাইন্ড আউট করতে গেলে আপনাকে যে বিষয়ের অভিজ্ঞতার উপর গুরুত্ব দিতে হবে সেটা হলো মানসিক অভিজ্ঞতা। মেন্টাল টেস্টের উপর আপনাকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিতে হবে, তবেই কিন্তু আপনি ছাত্রছাত্রীদের মধ্যে থেকে ব্যক্তিগত বৈষম্যগুলো ফাইন্ড আউট করতে সমর্থ হবেন। তারপর আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে একজন শিক্ষার্থী সে গণিতে ও পদার্থবিদ্যায় উপযুক্ত মেধা সামান্য, তাকে একজন শিক্ষক পরবর্তীতে কী বিষয় নিয়ে পড়বে সে ব্যাপারে শিক্ষক নজর দেবেন। কিসের মাধ্যমে নজর দেবেন? উপযুক্ত নির্দেশ দানের প্রতি কিন্তু একজন শিক্ষক নজর দেবেন। তারপর 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে গ্রন্থাগারে প্রতিটি বিষয়ের জন্য উপযুক্ত সংখ্যক পাঠ্যপুস্তক থাকা প্রয়োজন, যাতে তো একটি লাইব্রেরি কিংবা একটা গ্রন্থাগারের মধ্যে উপযুক্ত পরিমাণে পাঠ্যপুস্তক থাকা কেন প্রয়োজন? এই কারণেই প্রয়োজন যাতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই উপকৃত হয়। শিক্ষক উপকৃত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীও যাতে উপকৃত হতে সমর্থ হয়, সেই কারণেই গ্রন্থাগারে কিন্তু যথোপযুক্ত বই থাকা অত্যন্ত বাঞ্ছনীয়। তারপর 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একটি বিদ্যালয়ের সুস্থ পরিবেশ গঠন করতে প্রয়োজন। তো একটি বিদ্যালয়ের সুস্থ পরিবেশ তখনই বজায় থাকবে যখন শিক্ষক শিক্ষার্থী ভালো সম্পর্ক বজায় থাকবে। শিক্ষক ভালো সম্পর্ক, শিক্ষকের মধ্যে আবার একটা ভালো যদি সম্পর্ক থাকে তবেই কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যেও ভালো সম্পর্ক বজায় রাখা সম্ভব হবে। শিক্ষক অভিভাবক ভালো সম্পর্ক, এবং শিক্ষক অভিভাবকদের মধ্যে ভালো সম্পর্ক কেন? কারণ অভিভাবক যারা রয়েছে তাদের যে ছেলে মেয়ে, তাদের যে প্রবলেমগুলো, তাদের কোথায় কী সমস্যার সংশোধন করতে হবে, কী পরিমাণ খাটুনি খাটতে হবে তার পেছনে, সেই সমস্ত বিষয়ে আদান প্রদানের মাধ্যমে কিন্তু তাকে অনেকটা উন্নতি করা সম্ভব।
সেই কারণে শিক্ষক অভিভাবকদের মধ্যেও ভালো সম্পর্ক বজায় রাখলে একটা বিদ্যালয়ের সুস্থ পরিবেশ বজায় রাখা অনেকটা সহজ হয়ে যায়। তারপর 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মানবীয় সম্পর্ক স্থাপন করতে পারলে। তো বলছে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যখন মানবীয় সম্পর্ক স্থাপন করতে পারলে কি হবে? বিদ্যালয়ে সুস্থ পরিবেশ সৃষ্টি হবে। এবার আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোনো পরিবারের একজন শিক্ষার্থী পড়াশোনার ক্ষেত্রে যথাযথ মনোযোগ দিচ্ছে, এক্ষেত্রে কোন ধরনের পরিবেশ কার্যকরী? তো বলছে কোনো পরিবারের একজন শিক্ষার্থী পড়াশোনার ক্ষেত্রে যথাযথ মনোযোগ দিচ্ছে, এক্ষেত্রে কোন ধরনের পরিবেশ কার্যকরী? সেক্ষেত্রে সুস্থ পারিবারিক পরিবেশ কার্যকরী, সুস্থ বিদ্যালয়ের পরিবেশ কার্যকরী, সুস্থ সামাজিক পরিবেশ, এই তিনটে পরিবেশই কিন্তু কার্যকরী। সেই কারণেই সে তার পড়াতে যথাযথভাবে মনোযোগ দিতে পারছে। সুস্থ পারিবারিক পরিবেশ যদি সুস্থ থাকে তাহলে কিন্তু সে তার পড়াতে যথোপযুক্তভাবে তার কনসেন্ট্রেট করতে পারবে। বিদ্যালয়ের পরিবেশ যদি সুস্থ থাকে তবে সে তার যে বিষয়েই পড়ুক না কেন সে বিষয়ে তার কনসেন্ট্রেট করতে পারবে। সুস্থ সামাজিক পরিবেশটাও যদি সুন্দর সুস্থ থাকে তবেও তার পড়াতে তার কনসেন্ট্রেট করতে পারবে। এবার 23 নম্বর কোয়েশ্চেন দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে একজন সুস্থ পারিবারিক পরিবেশের শিক্ষার্থী ক্রমশ পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে, এর জন্য দায়ী। তো বলছে একজন সুস্থ পারিবারিক পরিবেশের শিক্ষার্থী ক্রমশ পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে, এর জন্য দায়ী। তো এর জন্য কিন্তু দায়ী সামাজিক পরিবেশ। সামাজিক বিভিন্ন বিশ্রী যে কুকর্মগুলো রয়েছে বা কর্মকাণ্ড বা ক্রিয়াকলাপ যেগুলো রয়েছে সেগুলো যদি তাকে স্বল্প পরিমাণ অপ্রবাহিত করে তাহলে তার পড়াশোনার প্রতি অনেকটাই প্রভাব ফেলবে। সেই কারণে সে ধীরে ধীরে তার পড়ার প্রতি অমনোযোগী হয়ে উঠবে। সেক্ষেত্রে সামাজিক পরিবেশ কিন্তু অত্যন্ত গভীরভাবে দায়ী সেক্ষেত্রে। 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একজন শিক্ষার্থীর মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কোন পরিবেশকে দায়ী বলে মনে হয়? তো একজন শিক্ষার্থীর মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কোন পরিবেশকে দায়ী বলে মনে করা হয়? সেক্ষেত্রে দায়ী করা যেতে পারে পারিবারিক পরিবেশ, বিদ্যালয়ের পরিবেশ এবং সামাজিক পরিবেশ। এগেইন এই তিনটা পরিবেশকে কিন্তু দায়ী করা যেতে পারে। তারপর আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পরিবেশের পার্থক্য থাকলেও দুজন শিক্ষার্থীর বুদ্ধাঙ্ক প্রায় একই, এক্ষেত্রে দায়ী। তো পরিবেশের যদি পার্থক্য থেকেও থাকে সেক্ষেত্রে শিক্ষার্থীর বুদ্ধাঙ্ক একই থাকবে যখন তার বংশগতি দায়ী থাকে। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোনো শিশু পরবর্তী জীবনে কী ধরনের বৈশিষ্ট্যের অধিকারী হবে তা নির্ধারিত হয় তার জন্ম মুহূর্তের জিনে সংগঠনের মাধ্যমে। তো শিশু পরবর্তী জীবনে কী ধরনের বৈশিষ্ট্যের অধিকারী হবে তা নির্ধারিত হয়ে যায় জন্ম মুহূর্তের জিন সংগঠনের মাধ্যমে কিন্তু এরকমটা সংগঠিত হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেনের দিকে। সরি, তারপর আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতীয় বংশে জন্ম কোন বিজ্ঞানী জিনতত্ত্বের গবেষণায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন? তো ভারতীয় বংশে জন্ম কোন বিজ্ঞানী জিনতত্ত্বের গবেষণায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন? তো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। ডক্টর খুরানা, যিনি কিনা ভারতীয় বংশে জন্ম জিনতত্ত্বের গবেষণায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। এবার আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে একজন পালিত শিশু কোনো একটি গরিব পরিবারের অস্বাস্থ্যকর পরিবেশে মানুষ হচ্ছে কিন্তু সে যথেষ্ট বুদ্ধিমান, এক্ষেত্রে শিশুটির উপর কিসের প্রভাব রয়েছে? একজন পালিত শিশু যে কিনা কোনো একটি গরিব পরিবারের অস্বাস্থ্যকর পরিবেশে মানুষ হচ্ছে কিন্তু সে যথেষ্ট বুদ্ধিমান, এক্ষেত্রে শিশুটির উপর কিসের প্রভাব রয়েছে? সেটা হচ্ছে তার বংশগতির প্রভাব থাকার দরুনও সে অস্বাস্থ্যকর পরিবেশে বড় হওয়া সত্ত্বেও সে কি করছে? তার বুদ্ধিমত্তার পরিচয় দিতে সক্ষম হচ্ছে। তারপর 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একজন পালিত শিশু কোনো সম্ভ্রান্ত পরিবারে প্রাচুর্যের মধ্যে মানুষ হচ্ছে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে তেমন সাফল্য পাচ্ছে না, এক্ষেত্রে শিশুটির উপর কিসের প্রভাব রয়েছে? সেটা হলো তার বংশগতি। দুটি ক্ষেত্রেই কিন্তু তার বংশগতির প্রভাব রয়েছে। তারপর 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিক্ষার ক্ষেত্রে সামাজিক পরিবেশ নিয়ন্ত্রণের জন্য
যার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি হলেন। শিক্ষার ক্ষেত্রে সামাজিক পরিবেশ নিয়ন্ত্রণের জন্য যার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি কে? তিনি হলেন শিক্ষক, আমরা সবাই জানি। তারপর 31 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বিজ্ঞানের যে শাখায় বংশগতির প্রভাব সম্বন্ধেই আলোচনা করা হয় তাকে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এই টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। সেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন এবং অত্যন্ত মনোযোগ সহকারে প্রত্যেকটা কোয়েশ্চেন উপলব্ধি করার চেষ্টা করুন। বিজ্ঞানের যে শাখায় বংশগতির প্রভাব সম্বন্ধে আলোচনা করা হয় সেটাকে জেনেটিক শাখা বলা হয় থাকে। তারপর আমরা মুভ করছি 32 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে বংশগতি বিষয়ক গবেষণার ক্ষেত্রে কোন বিষয়ের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়? তো বংশগতি বিষয়ক গবেষণার ক্ষেত্রে যে বিষয়টার উপর অধিক গুরুত্ব দেওয়া হয় সেটা হলো কুলপঞ্জিকা কিংবা ফ্যামিলি হিস্ট্রির উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তারপর 33 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ক্রোমোজোমের অবস্থান কোথায় রয়েছে? ক্রোমোজোমের অবস্থান রয়েছে কিন্তু এটা শিশুর কোষ কেন্দ্রের মধ্যে ক্রোমোজোমের অবস্থান রয়েছে। 34 নম্বর কোয়েশ্চেন, এক একটি ক্রোমোজোমের সংখ্যা কত? 40 থেকে 100 এর মধ্যে থাকে। 35 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ডিএনএ এর প্রোটিন শৃঙ্খল কিভাবে বংশগতি ধারায় সঞ্চালিত হয় তা ব্যাখ্যা করেছেন। কে করেছেন? জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস্ক কিন্তু ডিএনএ এর প্রোটিন শৃঙ্খল কিভাবে বংশগতি ধারায় সঞ্চালিত হয় তা ব্যাখ্যা করেছিলেন। 36 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ডিএনএ এর প্রোটিন শৃঙ্খল কিভাবে বংশগতি ধারায় সঞ্চালিত তা ব্যাখ্যা করার জন্য যে গঠন দিয়েছেন তার নাম ডাবল হেলিক্স গঠন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটাও মনে রাখবেন। ডিএনএ এর প্রোটিন শৃঙ্খল কিভাবে বংশগতি ধারায় সঞ্চালিত হয় তা ব্যাখ্যা করার জন্য যে গঠন দিয়েছেন তাকে ডাবল হেলিক্স গঠন বলা হয়। 37 নম্বর কোয়েশ্চেন, তিনি ভারতীয় বংশোদ্ভূত ডক্টর খুরানা যে বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছে সেটি হলো জিন তত্ত্ব। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং ইউনিক একটা কোয়েশ্চেন, আসার অনেকটা পসিবিলিটি রয়েছে, অবশ্যই মনে রাখবেন। প্রত্যেক পুরুষে ক্রোমোজোমের সংখ্যা আমরা সবাই জানি 23 জোড়া রয়েছে। এবার 39 নম্বর কোয়েশ্চেন, পুরুষ ও মেয়েদের যে 22 জোড়া ক্রোমোজোম একই ধরনের তাদের কি বলে? তো পুরুষ ও মেয়েদের যে 22 জোড়া ক্রোমোজোম রয়েছে একই ধরনের তাদেরকে কিন্তু বলা হয় এক্স ক্রোমোজোম। 40 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে যে পৃথক এক জোড়া ক্রোমোজোম রয়েছে তা যে নামে পরিচিত সেটি হলো, পুরুষের ক্ষেত্রে যে পৃথক এক জোড়া ক্রোমোজোম থাকে সেটাকে XY ক্রোমোজোম নামে চিহ্নিত করা হয়। আর মেয়েদের ক্ষেত্রে পৃথক এক জোড়া ক্রোমোজোম রয়েছে তা যে নামে পরিচিত সেটা হলো XX ক্রোমোজোম। 42 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক হওয়া উচিত। তো শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক কী রকম হওয়া উচিত? সেটা মানবীয় সম্পর্কের ভিত্তিতে হওয়া উচিত। 43 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সামাজিক পরিবেশ উন্নতি হলে শিক্ষার্থীর যে উন্নতি হওয়া সম্ভব তা হলো। তো সামাজিক পরিবেশ যত উন্নত হবে তখন শিক্ষার্থীদের মধ্যে যে উন্নতি হওয়া সম্ভব সেটা হলো মানসিক উন্নতি তত ভালো হওয়া সম্ভব। 44 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে জেনেটিক্স শাখাটি হলো, জেনেটিক্স যে শাখাটা সেটা জীবন বিজ্ঞানের শাখার সঙ্গে জড়িয়ে রয়েছে। তারপর আমরা মুভ করছি 45 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বংশানুক্রমিক ধারার পার্থক্য সম্বন্ধে যিনি প্রথম ব্যাখ্যা দেন তিনি হলো। তো বংশানুক্রমিক ধারার পার্থক্য সম্বন্ধে যিনি প্রথম ব্যাখ্যা দিয়েছিলেন ওর নাম হলো মেন্ডেল। তারপর আমরা মুভ করছি 46 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বংশধারায় রিসেসিভ ট্রেট এই শব্দটি ব্যবহার করেন যে বিজ্ঞানী তিনি হলেন। রিসেসিভ ট্রেট এই শব্দটা যিনি ব্যবহার করেন বংশধারার ক্ষেত্রে তিনি হলেন মেন্ডেল। এটাও ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন। তারপর 47 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে মিউটেশন বংশগতির কারণ কে বলেছিলেন? আমি পূর্বের ভিডিওতেও বলেছিলাম, অন্যভাবে কোয়েশ্চেনটা করা হয়েছিল। এক্ষেত্রে মিউটেশন বা সংবিবৃতি বংশগতির কারণ বলেছেন কে? ডারউইন। ঠিক আছে, সরি। 48 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রিন্সিপাল অফ সেগেশন বংশগতি সংক্রান্ত নীতির প্রবক্তা হলেন। প্রিন্সিপাল অফ সেগেশন বংশগতি সংক্রান্ত নীতির প্রবক্তাকে তিনি হলেন মেন্ডেল। তারপর 49 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ওয়েজমান বলেছেন বংশগতির বাহক হলো। তো ওয়েজমান যিনি তিনি বংশগতি নিয়ে অনেক গবেষণা করেছিলেন এবং তিনি বলেছিলেন বংশগতির যে এটা বাহক সেটা হলো বীজকোষ। বীজকোষকে তিনি বংশগতির বাহক রূপে দায়ী করেছেন। তারপর আমরা মুভ করছি 50 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বংশগতির কৌশল সম্পর্কে যে বিজ্ঞানের অবদান নেই
তো বংশগতির কৌশল সম্পর্কে যে বিজ্ঞানের অবদান নেই এই কথাটি কে বলেছেন? তো এই কথাটি কে বলেছিলেন? এই কথাটা বলেছিলেন উডওয়ার্থ। ঠিক আছে, বংশগতির কৌশল সম্পর্কে কিসের অবদান নেই? বিজ্ঞানের অবদান নেই, এমন যে মন্তব্য করেছিলেন তিনি হলেন উডওয়ার্থ। ঠিক আছে, তো এই ছিল আজকে পেডাগজি থেকে বাছাই করা 50 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আশা করি এই 50 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আপনারা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা কাজে লাগাতে সক্ষম হবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আর আপনারা যারা যারা নতুন আমার ডিপ স্টাডি চ্যানেলে ভিজিট করছেন তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন আর ভালো করে আপনাদের প্রিপারেশন চালিয়ে যান। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।